Good morning everyone and welcome to Adda 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আমাদের WBCS টপার চ্যানেলটিতে। আজকে তোমরা বুঝতেই পারছো আমি কি বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে অপশনাল পেপার নিয়ে। আমি অনেকগুলো সেশন নিয়েছি, অনেকগুলো ক্লাস নিয়েছি, যেখানে তোমাদের প্রশ্নগুলোকে একসঙ্গে নিয়ে এসেছিলাম। যা তোমরা প্রশ্ন করেছো সেই প্রশ্নগুলোকে আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তা মাত্র বুঝতেই পারছো আর মাত্র 2 দিন বাকি আছে। এই 2 দিন পরেই শুরু হচ্ছে আমার WBCS অপশনাল ক্লাস। 22শে নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে, সুতরাং সময় হাতে আর নেই। তাই একদম শেষ লগ্নে, যেটাকে বলা হয় শেষ লগ্নে এসে, ঠিক আছে, 22 তারিখ থেকে শুরু হচ্ছে, শেষ লগ্নে এসে তোমাদের কনফিউশনাল জায়গাগুলোকে আরও ভালো করে সমাধান করার জন্যই এতদিন ধরে তোমাদের যা যা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে সেখান থেকে বেছে টোটাল 15টা প্রশ্ন নিয়ে এসেছি আমি। টোটাল 15টা, প্রত্যেকটা সময় 10টা করে এনেছি, তোমাদেরই প্রশ্ন করা। আজকে ঠিক শেষ লগ্নে এসে, অনেকের শেষ সময় এসে কিন্তু ডিসিশন নিতে সমস্যা হয় যে আমি কি নেব। তাই একেবারে শেষ সময় এসে তোমাদের সামনে তোমাদেরই 15টা প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি। কিন্তু সমস্যা একটাই, সেটা হলো আজকে ক্লাসটাতে আমি লাইভে নেই, ঠিক আছে। তাই ক্লাসটা রেকর্ড হচ্ছে। মন দিয়ে শুনলে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সঠিক অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এছাড়াও যদি তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করে দাও, আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে শুরু করি আজকে আমাদের প্রশ্ন উত্তরের ক্লাস, হিস্ট্রি অপশনাল বিষয়। যারা যারা জয়েন করেছো প্রত্যেকের কাছে অনুরোধ ক্লাসটাকে শেয়ার করে দাও, কারণ এই আজকের পর থেকে আর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার কিন্তু সময় থাকবে না, কারণ অলরেডি ক্লাস আমরা শুরু করে দিচ্ছি 22 তারিখ থেকে। আজকে কী বার? আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে। তাহলে 22 তারিখ থেকে অলরেডি ক্লাস আমরা কিন্তু শুরু করে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে চলো দেখি কি করা যায়, কি কি প্রশ্ন আছে তোমাদের দেখি। প্রথমেই কোটেশন, উইথাউট কোটেশন আমি কোনো ক্লাস শুরু করি না, তোমরা ভালো করেই জানো। এই কোটেশনটা খুব ভালো করে মাথায় রাখবে, এবং এই কোটেশনটা প্রত্যেকেই জানো। যদি আমি তার নামটাও যদি না দিতাম না, তোমরাও অ্যান্সারটা দিতে পারতে। এবং এই কোটেশনটা দেওয়ার, এই আজকের ক্লাসে এই কোটেশনটা দেওয়ার তাৎপর্য আছে কি, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। সুভাষচন্দ্র বসু কি বলছেন? ব্লাড দাও। সুভাষচন্দ্র বসু কি বলছেন? যে আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। এই কথাটাকে বলা হচ্ছে। মানে কি রক্ত চেয়েছে? না, বলিদান চেয়েছে। সুতরাং এই কথাটা এখানে আমি কেন দিয়েছি একটু যদি ভালো করে চিন্তা করে দেখি, তাহলে এই কথাটার মধ্যে তাৎপর্য আছে। সেটা হচ্ছে, যদি তুমি আমাকে ভরসা করতে পারো তাহলে আমি তোমাকে সঠিক পথ দেখাতে সাহায্য করব। এই কথাটা আমি বললাম কারণ হিস্ট্রি অপশনাল নিয়ে আমাদের মনে যা যা প্রশ্ন, তাতে আমার কাছে এটাই এই মুহূর্তে মনে এলো, তাই এই মুহূর্তে তোমাদের বলে দিলাম। ভরসা করা সবথেকে আগে ব্যাপার, নিজেকে বিশ্বাস করা সেটা আগে দরকার। সবসময় কোশ্চেন কমনের পেছনে দৌড়ে কোনো লাভ নেই।
প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিজেকে বিশ্বাস, নিজের প্রতি বিশেষভাবে আস্থা অর্জন করা, এটা দরকার। তাহলেই সাফল্য কিন্তু এমনি আসবে। যে নিজেকে ভরসা করতে পারে না, যে নিজের পড়ার উপরে ভরসা রাখতে পারে না, তাহলে সেই সাফল্য আসতে কিন্তু অনেক দেরি হয়। তো চলো আজকে শুরু করি তোমাদের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম যে প্রশ্নটা, বারংবার আমি যতবার এই জেনেটিক সেশন নিয়েছি প্রত্যেকবারই এই জেনেটিক সেশনে তোমাদের এই কোশ্চেনটা কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট। আর আজকে আমি তোমাদের এতদিন ধরে যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম সেই তোমাদের প্রশ্নগুলো থেকে বাছাই করা কিছু প্রশ্ন এখানে এনেছি, তাও সংখ্যা 15টা হয়ে দাঁড়িয়েছে, কারণ 1 ঘন্টায় 15টার বেশি কোশ্চেন আলোচনা করা সম্ভব নয়। তাই যারা তোমরা ক্লাসটা দেখছো প্রত্যেকেই ক্লাসটা দ্রুত গতিতে শেয়ার করে দাও, যাতে এই আজকের পর থেকে আর একদিন পর থেকে হয়তো অপশনাল ক্লাস শুরু হচ্ছে আমাদের, সেই জায়গাটাতে গিয়ে কোনো যাতে সমস্যা না থাকে কারণ, ঠিক আছে? মানে এরপরে কিন্তু আর এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাবে না, আর করা হবে না। তো আজকেই হচ্ছে লাস্ট ইতিহাস অপশনালের যাবতীয় কোশ্চেন বিষয়ে আলোচনার জেনেরিক সেশন। তাহলে প্রশ্ন হচ্ছে ইতিহাস অপশনাল নেব কেন আমরা? আমি আগেও বলেছি, এখনও বলছি, যতবার জিজ্ঞাসা করবে ততবারই সেম একই কথা আমার মুখ থেকে তুমি জানতে পারবে। কেউ তোমাকে বলেনি ইতিহাস অপশনালে তুমি নাও। আমি ইতিহাস পড়াই বলে আমি তোমাকে ইতিহাস অপশনালের ক্লাসটা নিয়ে এসেছি। 3টে জিনিস সবসময় বলেছি মাথায় রেখে দেবে, 3টে কথা অপশনাল চুজ করার ক্ষেত্রে। নাম্বার 1, যে সাবজেক্টটার প্রতি তোমার ভালোবাসা আছে, যে সাবজেক্টটা তুমি পড়ে বুঝতে পারবে, সেই সাবজেক্টটাকেই তুমি অপশনাল হিসাবে নেবে। 2 নম্বর, যে সাবজেক্টে আমি ভালো নাম্বার ক্যারি করতে পারি, বুঝতে পারলাম, যে সাবজেক্টে ভালো নাম্বার ওঠে, কমন পাওয়া যায়, সেই সাবজেক্ট তুমি অপশনাল হিসাবে নেবে। 3 নম্বর, যে সাবজেক্টে শিক্ষক অ্যাভেলেবেল প্লাস মার্কেট চলতি ভালো বই অ্যাভেলেবেল, সেই সাবজেক্টটাই আমরা অপশন হিসাবে নেব। এই 3টে জিনিস যদি আমরা মাথায় ঢুকিয়ে নিই, আমাদের অপশনাল বাঁচতে আর এক বিন্দু দেরি হবে না। তাহলে প্রথমে বললাম অগাধ ভালোবাসা মানে কি? আজকে একটা সায়েন্স গ্রুপের ছেলে, তারও অনেকের কিন্তু ইতিহাস সাবজেক্টটা ভালো লাগে, সে কিন্তু ইতিহাস নেয়, ইতিহাস কিন্তু সেই ক্লাস 9-10 পড়েছে। কিন্তু বর্তমানে এরকম ভুরি স্টুডেন্ট আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে কিন্তু ইতিহাসকে অপশন হিসেবে ধরে রেখেছে। কারণ ইতিহাস তারা মনে করে যে ইতিহাস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা আমাকে প্রিলি মেন্স সব সময় পড়তে হবে, এবং ইতিহাসটা পড়তে ভালো লাগে, আগেকার দিনের ঘটনা থাকে তো একটু গল্পের ছলে পড়ানো হয়, ভালো লাগে। অনেকে বলতে পারে জিওগ্রাফি তো আছে স্যার, জিওগ্রাফি তো বিশেষ প্রিলি মেন্স সবখানেই আছে, তাহলে জিওগ্রাফি নেবো না কেন? আমি একবারও বলিনি তুমি জিওগ্রাফি নিও না, জিওগ্রাফি অবশ্যই নাও, কেন নেবে না? তুমি যদি ঠিকঠাক অ্যান্সার লিখতে পারো, জিওগ্রাফি যদি তোমার ভালো সাবজেক্ট লাগে, তুমি অবশ্যই জিওগ্রাফি নাও, কোনো অসুবিধা নেই। অ্যানথ্রোপোলজি নেবো না কেন? নাও অ্যানথ্রোপোলজি তো কেউ আর পড়ে আসে না। অ্যানথ্রোপোলজি শুধুমাত্র আমরা দেখি এই অপশনালের জন্যই দরকার হয়, ফলে স্টুডেন্টের কাছে 2টো প্রশ্ন আসে। 1 নম্বর, স্যার ইতিহাসটাকে আমরা পড়ে এসেছি, সামান্য নলেজ আমাদের কাছে আছে, কিছু না হোক লিখে আসতে পারবো আমরা, কিন্তু অ্যানথ্রোপোলজি তো স্যার নলেজ নেই আমার, তাহলে অ্যানথ্রোপোলজির নলেজ আমাদের ওই অপশনাল ক্লাসে বসেই করতে হবে। তাহলে আমি অপশনালে যদি অ্যানথ্রোপোলজি নিই তাহলে কি হবে? তাহলে আমাকে অন্যভাবে পড়তে হবে, আর ইতিহাস নিলে আমাকে অন্যভাবে পড়তে হবে, কারণ ইতিহাস সম্পর্কে নলেজটা আমার কিছুটা আছে। তারা ইতিহাস নিয়ে নিচ্ছে। আবার অনেকে বলছে যে না, অ্যানথ্রোপোলজির সাবজেক্টটা নিয়ে অনেকে কিন্তু WBCS ক্র্যাক করেছে, সুতরাং খাটনি হলেও আমি অ্যানথ্রোপোলজিই নেব, তারা অ্যানথ্রোপোলজি নিচ্ছে, কোনো অসুবিধা নেই। অনেকে বলে ইতিহাস নিলে নাম্বার কম আসে রে, নিস না। অনেকে বলে অ্যানথ্রোপোলজি নিয়ে দারুণ নাম্বার পাবি,
চ্যালেঞ্জ করে বলছি একটা কথা, সঠিকভাবে যদি লেখা হয়, ঠিকঠাক মেথড, ঠিক জিনিস যদি লেখা হয়, তাহলে ইতিহাসও তুমি নাম্বার পাবে। একদম চ্যালেঞ্জ তোমার কাছে। অ্যানথ্রোপোলজিটা আমি জানি না, অবশ্যই ভালো আছে, আমি সাবজেক্টটাকে ছোট করছি না, বা যারা পড়াচ্ছেন তাদের কোনো রকমভাবে আমি ছোট করার চেষ্টা করছি না, বা বলছি না যে অ্যানথ্রোপোলজি তোমরা নিও না, আমার সাবজেক্ট সম্পর্কে বলছি। তাই যেটা তুমি চালাতে পারবে সেটাই তুমি নাও, এর বেশি কিন্তু নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটার জন্য মাথায় রাখতে হবে, বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে মেন কথাটা। চলো পরেরটা দেখি। তবে আরেকটা কথা বলে দিই, ইতিহাস অপশনাল নাও বা যে কোনো অপশনাল নাও না কেন, একবারই কিন্তু চুজ করবে। WBCS না হওয়া পর্যন্ত প্রত্যেকটি বছর অপশনাল কিন্তু চেঞ্জ করবে না, একটা অপশনাল আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়ব। 2 নম্বর কোশ্চেন চলো দেখি। 2 নম্বরের কোশ্চেন, ইতিহাসের উত্তর অনেক বড় করে লিখতে হয়, তাই ইতিহাসের প্রতি ভয় আমার, তাই ইতিহাস আমি নেব না। এরকম একটা প্রশ্ন স্টুডেন্টের আছে, এবং সেখান থেকে এই প্রশ্নটাকে আমি তুলে নিয়ে এসেছি যে ইতিহাসের উত্তর কি অনেক বড় করে লিখতে হয় স্যার? এই একটা কথা রয়েছে, ভালো করে বোঝো। উত্তর বড় ছোট এটা কিন্তু ডিপেন্ড করে কি কোশ্চেনটা দেওয়া হয়েছে তার উপরে। দেখা গেল এমন একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে কোশ্চেনে উত্তরটা ছোট, তাহলে তুমি কি করবে? ওই কোশ্চেনটাতে গল্প দিয়ে সেটাকে বড় করে দেবে, তাহলে তো নাম্বার কমে গেল। আবার কিছু কোশ্চেন এলো যে কোশ্চেনটা সত্যি লিখতে লিখতে সেটাই হবে, মানে বড়ই হবে। তাই ইতিহাসে সবসময় ছোট উত্তর লিখতে হবে কিনা বা বড় উত্তর লিখতে হবে কিনা এরকম কোথাও রুলস রেগুলেশন নেই, কোশ্চেন বুঝে উত্তর লিখতে হয়। এটা শুধু ইতিহাসে না, সব সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের অনেকের ভয় ওই 40 নম্বরটা নিয়ে, যে 40 নম্বরের তো স্যার কোশ্চেন আসে, তাহলে কি করব? দেখো 40 নম্বরের উত্তর কিন্তু তোমাকে কম্পালসারি বাংলা ইংলিশেও লিখতে হচ্ছে, সুতরাং ইতিহাস আলাদাভাবে বলে ভয় নিজের মধ্যে বাড়িয়ে কোনো লাভ নেই। একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, উত্তর প্রশ্ন যেমন হবে উত্তর তেমনই হবে, এবং সেই উত্তরের ক্ষেত্রে ওয়ার্ড যদি লিমিট বলো, আমি তোমাকে বলে দিচ্ছি। ইতিহাসে পেপার 1, আমি বলে দিই পেপার 1, এখানে তোমাকে কি করতে হবে? 10 নম্বর করে 3টে কোশ্চেন, মানে পেপারের গ্রুপ এর কথা আমি বলছি। টোটাল পেপার 1-এ তোমাকে 6টা কোশ্চেন লিখতে হবে। আমি একটুখানি বলে দিই, টাইম তোমার কত বড় হবে সেটা বোঝানোর জন্য, বুঝে নাও। 10 নম্বর করে তোমাকে 6টা কোশ্চেন লিখতে হচ্ছে, তাহলে এটার ওয়ার্ড লিমিট কি হবে? ওয়ার্ড লিমিট কত দাঁড়াবে? 200 থেকে 250টা ওয়ার্ড লিমিটের মধ্যে হবে। তাহলে বুঝতে পারছো যে 10 নম্বর কোশ্চেন তোমাকে কত বড় লিখতে হবে। ম্যাক্সিমাম 200 থেকে 250, কোনো জায়গায় যদি 200-র আগে গিয়েও শেষ হয়ে যায়, 190, 200-তে শেষ হয়, কোনো অসুবিধা নেই। স্যার যে বলেছে 250টাই লিখতে হবে নাহলে নাম্বার পাবো না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এটা অ্যাপ্রক্স একটা ওয়ার্ড লিমিট বলে দিচ্ছি। 20 নম্বরের কোশ্চেন তোমাকে লিখতে হবে 4টে, ঠিক আছে? তাহলে এটার কত ওয়ার্ড লিমিট হবে? ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স একদম 700 থেকে 800টা ওয়ার্ড লিমিট থাকতে হবে 20 নম্বরের ক্ষেত্রে বলছি। 30 নম্বরের ক্ষেত্রে কটা লিখতে হচ্ছে আমাদের? 2টো লিখতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এটার ওয়ার্ড লিমিট কত হবে? ম্যাক্সিমাম 1500 হতে হবে, মাথায় রাখা গেল। তাহলে পেপার 1 10 নম্বর করে 6টা লিখতে হচ্ছে, যার প্রত্যেকটার কোশ্চেনের ক্ষেত্রে ওয়ার্ড লিমিট থাকছে 200 থেকে 250। 20 নম্বরের 4টে কোশ্চেন লিখতে হবে, যার ওয়ার্ড লিমিট থাকছে 700 থেকে 800, আর 30 নম্বরে যেটা লিখতে হচ্ছে সেটার ওয়ার্ড লিমিট থাকছে 1500। তাহলে বুঝতেই পারছো যে আমরা কত ওয়ার্ডের মধ্যে লিখেটাকে শেষ করব। ক্লিয়ার? পেপার 2-তে যদি আমরা যাই, তাহলে পেপার 2-তে আমরা দেখব 20 নম্বরের কোশ্চেন লিখতে হয় 2টো, পুরো পেপার 2 মিলে, ঠিক আছে? তাহলে এই 20 নম্বরের জন্য আমরা কতটা ধরেছি ওয়ার্ড লিমিট? 700 থেকে ম্যাক্সিমাম 800। আর 40 নম্বর করে লিখতে হবে তোমার 4টে, তাহলে 4টের ক্ষেত্রে ওয়ার্ড লিমিট সেম 1500। আমি কিন্তু একবারও বলিনি যে 30 নম্বর যদি 1500 হয় তাহলে 40 নম্বর তুমি 1600 লেখো, এটা কিন্তু আমি বলিনি। এটা হচ্ছে এই ওয়ার্ডে লিখলে
তোমার সময়টাও বাঁচবে এবং সময়ের মধ্যে তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে আসতে পারবে। এই হচ্ছে মেন ব্যাপারটা। ক্লিয়ার? তাহলে ইতিহাসের উত্তর বড় লিখতে হয় কিনা, আশা করি এই যে ওয়ার্ড লিমিটটা তোমরা দেখলে তার ফলে কিন্তু তোমাদের কাছে এই ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 2 নম্বর প্রশ্ন কিন্তু শেষ। 3 নম্বরের দিকে এগোই। দেখি তোমরা 3 নম্বরে আর কি কোশ্চেন রেখেছো। সময়ের মধ্যে কিভাবে উত্তর শেষ করব। এটা একটা খুব ভাইটাল কোশ্চেন। বহুবার স্টুডেন্ট আমাকে এই কোশ্চেনটা করেছে, আমি বহুবার উত্তর দিয়েছি, এবারও উত্তর দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আগে যা উত্তর দিয়েছি এখনও সেমই উত্তর দেব, এবং তুমি যদি আমাকে 5 বছর পরে জিজ্ঞাসা করো সেম উত্তরটাই তুমি পাবে, যদি কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ না হয়ে যায়। যদি দেখা যায় 10 নম্বরের পার্ট উঠে গেল, 5 নম্বর করে এলো, 2 নম্বর করে এলো, তখন আবার আলাদা ক্যালকুলেশন হবে। কিন্তু একই যদি পার্টে আমাদের কোশ্চেন থাকে তাহলে আমি একইভাবে কথা বলবো। তাহলে সময়ের মধ্যে উত্তর কিভাবে শেষ করব সেটা একটু বলে দিই। তাহলে আমাদের পেপার 1 আর এখানে লিখি পেপার 2, ঠিক আছে? তাহলে পেপার 1-এ 10 নম্বরের যে কোশ্চেনটা আমাদের থাকছে মার্কস, এই 10 নম্বরের কোশ্চেনে আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের জন্য, ঠিক আছে, 10 মিনিট করে সময় নেব। ঠিক আছে? তাহলে 6টা কোশ্চেন হলো আমাদের, ইন্টু 6, তার মানে আমাদের 60 মিনিট সময় কিন্তু ব্যয় হলো এখানে। ক্লিয়ার? 20 নম্বর করে আমাদের কটা লিখতে হয়েছে? 4টে লিখতে হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা কোশ্চেন 15 মিনিট করে সময় নেব। তাহলে 4 15 কত হলো? 60 মিনিট। ক্লিয়ার? 30 নম্বর করে আমাদের কটা কোশ্চেন লিখতে হচ্ছে? 2টো কোশ্চেন লিখতে হচ্ছে। তাহলে প্রত্যেকটা প্রশ্ন আমরা 25 মিনিট করে সময় নেব। তাহলে 25 ইন্টু 2 কত হলো? 50 মিনিট। ঠিক আছে? বুঝতে পারছি? এই কনসেপ্টটাকে আমাকে কাজে লাগাতে হবে। তাহলে কত হচ্ছে? 6 6 12, 12 আর 5 17, 170 মিনিট আমাদের টোটাল সময় লাগছে। কিন্তু পেপারটা কমপ্লিট করতে তুমি কত মিনিট সময় পাচ্ছ? 180 মিনিট সময় তুমি পাচ্ছ। বুঝতে পারলে? তাহলে 180 মিনিট মানে 3 ঘন্টা, তুমি 170 মিনিটে লিখে শেষ করে দিলে, বাকি থাকলো তোমার 10 মিনিট। এই 10 মিনিট তুমি কাজে লাগাও। কোনো কোশ্চেন দেখা গেল যে 3-4 মিনিট পরে লেখা শেষ হলো, বা তোমাকে তো রোল নাম্বার লিখতে হবে টাইমের মধ্যে, সেহেতু এই জায়গাটা তুমি 10 মিনিটের মধ্যে কাজে লাগিয়ে দাও। এই কনসেপ্টটাকে, এই টাইম ম্যানেজমেন্টটাকে তুমি ধরে রাখো। আমি তোমাকে বলছি অসুবিধা হবে না, অসুবিধার হবারই কথা নয়, কারণ আমি তো বলেই দিলাম 200টা ওয়ার্ড লিখতে 10 মিনিট এনাফ, কোনো অসুবিধা নেই। 20টা মানে 700-800 ওয়ার্ড লিখতে আমাদের 15 মিনিট এনাফ, আর 30 নম্বরে 1500 ওয়ার্ড লিখতে আমাদের 25 মিনিট এনাফ। তারপরে তো 10 মিনিট আমাদের ধরাই রয়েছে। পেপার 2-র ক্ষেত্রে আমরা দেখি, পেপার 2-র ক্ষেত্রে আমাদের 20 নম্বর করে কটা কোশ্চেন লিখতে হচ্ছে? 2টো কোশ্চেন লিখতে হচ্ছে। তাহলে আমরা এখানে 15 মিনিট করে সময় রাখবো। সেম 15 মিনিট, এখানেও 15 মিনিট। তাহলে 15 ইন্টু 2 কত হচ্ছে? 30 মিনিট। ঠিক আছে? আর 40 নম্বর করে আমাদের 4টে কোশ্চেন লিখতে হচ্ছে। এইগুলো আমরা 35 মিনিট করে সময় ধরে নেব। ঠিক আছে? তাহলে 35 কত হলো? 70, 70 কত হলো? 140। ঠিক আছে? তাহলে 140 প্লাস হচ্ছে 30, 170 মিনিট। ক্লিয়ার? তাহলে এটাতেও 170 মিনিটই আমার সময় লাগলো। 10 মিনিট আমার এক্সট্রা থাকছে, আর টোটাল পেপারটা 180 মিনিটে হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে 10 মিনিট বাঁচলো, এই 10 মিনিট আমরা কি করব? আমাদের যে কোশ্চেনগুলো রিমেনিং রয়েছে সেখানে আমরা ব্যবহার করব, বা রোল নাম্বার লেখার ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করছি। তাহলে সময়ের মধ্যে উত্তর কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর কিন্তু পুরোপুরি কমপ্লিট হচ্ছে। বুঝতে পারছি? নেক্সট, পরেরটা 4 নম্বরে দেখি কি আছে। তাহলে এই যে আমাদের ক্যালকুলেশন ওয়াইজ যে পড়াশোনা, এই ক্যালকুলেশন ওয়াইজ পড়াশোনার জন্য আমাদের দরকার হয় সঠিক গাইডেন্স, এবং এই সঠিক গাইডেন্সের জন্য আমি 22শে নভেম্বর থেকে তোমাদের WBCS অপশনালের ক্লাস নিয়ে হাজির। আর
সামান্য কিছু সিট রয়েছে। এখনও তোমরা যদি মনে করো যে না আমরা এখন কি নেব, তাহলে কিন্তু সময় অনেক দেরি হয়ে যাবে। আমি চাই প্রথম থেকেই তোমাদের সঙ্গে লাইভে ক্লাসটা নিতে। হয়তো অনেকে পরে জয়েন করবে, তারা রেকর্ড দেখে নেবে, কিন্তু লাইভে থেকে পড়া আর রেকর্ডের পড়ার মধ্যে একটু হলেও আমার মনে হয় যে আমি কথা বলতে তোমাদের সঙ্গে পাচ্ছি না, তাই কিছুটা হলেও আমার মনে হয় মনে একটা খটকা লাগে। তাই আমি চাই যে 22শে নভেম্বর প্রথম দিন থেকেই তোমাদের সঙ্গে আমি লাইভ সেশনে থাকি, লাইভ ক্লাস করি। সেই হিসাবে যারা এখনও অপশনাল ক্লাস পারচেস করনি, তারা ইমিডিয়েট স্টোর ভিজিট করো এবং স্টোর ভিজিট করে WBCS অপশনাল এই ক্লাসটা পারচেস করো, তবে কোড দিয়ে। আমার কোড হচ্ছে Y368, এই কোডটাকে ইউজ করো এবং তুমি একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে তুমি কোর্সটাকে পারচেস করতে পারো। আর যারা মনে করছো যে না স্যার আমি WBCS টার্গেট নিয়ে নিয়েছি, অপশনাল তো পড়বই, তাহলে WBCS মহাপ্যাকে ভর্তি হলে অপশনালটাকে আমি আলাদাভাবে পড়ব, এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে তৈরি হয়ে যায়। আমি বলবো যে না, যারা WBCS মহাপ্যাক নিয়ে নিয়েছো তারা কিন্তু হিস্ট্রি অপশনাল ক্লাসটা মহাপ্যাকের ভেতরেই পেয়ে যাবে এবং সেটা বিনামূল্যে, এর মধ্যেই রয়েছে এটা। তাই যাদের স্বপ্ন WBCS পুরোটা একদম পুরোটাই আমাদের কোচিংয়ে থাকতে চাও, আমাদের পড়ানোতে থাকতে চাও, তাদের জন্য WBCS মহাপ্যাক একটা বিশেষ উল্লেখযোগ্য প্যাক। এটা তোমরা অ্যাডমিশন নিতে পারো। এটা 12 মাস 24 মাস 2 মাসের জন্যই হয়ে থাকে। তোমরা যেটা তোমাদের পছন্দ তোমরা সেটা পারচেস করতে পারো। কিভাবে পারচেস করবে? তোমাদের ফোনে যেমন প্লে স্টোরে গিয়ে আমরা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি, তেমনই এই লোগো দেওয়া আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করো। কোন পরীক্ষা তুমি দিচ্ছ, স্টেট গভর্নমেন্ট তুমি ওখানে চুজ করো। করার পর যখন তোমার পেজটা ওপেন হবে, ঠিক নিচের কোণার দিকে দেখতে পাবে স্টোর বলে একটা অপশান আছে। যদি এই স্টোরে অপশানে ক্লিক করো, WBCS হিস্ট্রি অপশনাল ক্লাসটা দেখতে পাবে। বা যদি না দেখতে পাও তাহলে সার্চ বটনে গিয়ে লিখে নাও যে WBCS হিস্ট্রি অপশনাল 2022, দেখবে এরকম লোগোওয়ালা একটা পেজ ওপেন হয়ে গেছে বা একটা থাম্বনেইল ওপেন হয়ে গেছে। সেখানে তুমি ক্লিক করো, তারপরে তুমি অফারে যাও, অফারে গিয়ে Y368 এই কোডটাকে তুমি বসিয়ে দাও, অ্যাপ্লাই করো এবং তুমি তোমার ডেবিট কার্ড, পেটিএম, ঠিক আছে, ওয়ালেট থেকে তুমি যেভাবে খুশি পেমেন্ট করতে পারো। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা দেখি তোমাদের কি আছে। ইতিহাস অপশনালের সিলেবাস কি? এটা সবার আগেই জানা দরকার আমাদের। ইতিহাস অপশনালের সিলেবাস দেখো, ইতিহাস অপশনালের সিলেবাসটা যদি বলি, অবশ্যই এই সিলেবাসটা বিস্তর, অনেকটা বড় সিলেবাস। সিলেবাসটা শুরু হয়, সিলেবাসটার মধ্যে আমাদের ভারতের ইতিহাস যেমন আছে, সিলেবাসটার মধ্যে আমাদের ইউরোপের ইতিহাসটাও কিন্তু আছে। তাহলে আগে আমরা ভারতের সিলেবাসটা নিয়ে আলোচনা করি। ভারতীয় যদি সিলেবাসটা আমরা দেখি, ভারতের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে সেই ইতিহাসকে আমরা টোটাল 3টে পার্টে ডিভিশন করতে পারি। নাম্বার 1 হচ্ছে এনসিয়েন্ট, নাম্বার 2 হচ্ছে মিডিয়াভেল, নাম্বার 3 হচ্ছে মডার্ন। এনসিয়েন্টে কি আছে? এনসিয়েন্ট হচ্ছে আমাদের এমন একটা বিষয় যেখানে আমাদের সিলেবাস সিন্ধু সভ্যতা থেকে শুরু করা হয় এবং শেষ হয় পোস্ট গুপ্তা পর্যন্ত, মানে পরবর্তী গুপ্তা পর্যন্ত। এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রাচীন যুগের সিলেবাস। মধ্যযুগের মধ্যে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সুলতানি যুগ এবং মুঘল যুগ, ঠিক আছে। আর আধুনিক যুগ বলতে বুঝতেই পারছো 1757 ব্যাটেল অফ পলাসি, এখান থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত হয়ে থাকে। এই হলো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি সিলেবাস, যেটা তোমাকে প্রিলিমিনসে পড়ে আসতে হচ্ছে। সেম সিলেবাস হিস্ট্রি অপশনালতেও রয়েছে। শুধু ফারাক হচ্ছে কোনটা? শুধু ফারাক হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রিটা। ওয়ার্ল্ড হিস্ট্রির টপিক শুরু করা হয় বা শুরু হচ্ছে ফরাসি বিদ্রোহ থেকে, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে থার্ড ওয়ার্ল্ড পর্যন্ত। এর মধ্যে আমাদের অনেকগুলো পার্টের ইতিহাস রয়েছে, সেইগুলো আমাদের পড়তে হবে। এবার প্রশ্নটা হচ্ছে, স্যার সিলেবাস তো এত বড়, তাহলে যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে যাই তাহলে 1 বছরে আগে কোনো সময় শেষ হতে পারে না। 1 বছরও মনে হয় হবে না স্যার, এটা তোমাদের প্রশ্ন থাকে। কিন্তু একটা জিনিস বোঝো যে এখানে যদি আমি সবই পড়াই তাহলে তো আর অপশনাল হলো না, তাহলে হয়ে গেল ইতিহাস অনার্স।
তাই সেইটুকুই আমাদের পড়তে হবে যেইটুক আমাদের সাজেশন ওয়াইজ থাকবে। আমি তোমাদের সেরকমভাবেই পড়াবো যেটুক পড়লে তুমি অ্যাটলিস্ট পরীক্ষায় অ্যান্সারগুলো লিখে আসতে পারো। সুতরাং এত বড় সিলেবাস দেখে ভয় পেয়ে লাভ নেই, প্রত্যেকটা সাবজেক্টেরই এত বড় সিলেবাস, তাই এত বড় সিলেবাস দেখে ভয় লাভ নেই, পড়তে হবে সেইটুকুই যেটুকু আমাদের সাজেশন। ঠিক আছে, তাই আমি তোমাদের সাজেস্টিভ কোশ্চেনই পড়াবো। কেন এটা সাজেস্টিভ সেটাও তোমাদের ক্লাসে গিয়ে বলবো। এটা সাজেস্টিভ কেন করলাম আমি, এটা কোন বছরে এসছে, কত বছর ধারাবাহিকভাবে এটা এসছে, বা এই কোশ্চেনটা ঘুরিয়ে এসছে এই বছর, তার মানে এটা এই বছর আসতে পারে এরকমভাবে। এই জিনিসগুলোকে কিন্তু প্র্যাকটিস করাতে হবে, শেখাবো আমি। 22 তারিখ থেকে শুরু হবে সেই যুদ্ধের প্রস্তুতি। তাই তোমাদের বলছি চলে আসো প্রথম দিন থেকেই। আমার কোড নিচে লেখা আছে, দেখতেই পাচ্ছ, Y368 কোডে অ্যাপ্লাই করো, ভর্তি হও। 22 তারিখ থেকে দেখা হবে নতুন যুদ্ধে। তাহলে ইতিহাসের সিলেবাস সম্পর্কে তোমাদের আলোচনা কমপ্লিট। 5 নম্বরে দেখি, আজকে 15টা কোশ্চেন আছে। ইউরোপের ইতিহাস ভয় লাগে, কি করব? কিছু করার নেই। ভয় লাগলে একটাই উপায়, সেটা হচ্ছে কি, নয় সরে যাও, নয় ভয়কে জয় করে পড়ো। দুটো পথ আছে। ভয় লাগলে ওই দুটো পথই খোলা থাকে, নয় পালিয়ে যাও, নয় জোর করে থাকো। ঠিক আছে, মনের জোর নিয়ে থাকো। আর ইউরোপের ইতিহাস কোনো বাঘ ভাল্লুক কিছু নয় যে আমাদের ভয় লাগে। ভয় লাগে আমাদের কোন দিকটায় ইউরোপের ইতিহাসে? নামগুলো ভয় লাগে, কারণ নামগুলো আমরা ভুলে যাই। আমরা ছোটবেলা থেকে ভারতীয় ইতিহাসে পড়তে গিয়ে ভারতীয় কিছু নামের সঙ্গে পরিচিত হয়েছি এবং দীর্ঘদিন ধরে পড়ে এসেছি, তাই আমাদের নামগুলোকে সোজা মনে হয়। কিন্তু ইউরোপের ইতিহাসে নামগুলো, যেহেতু এটা ইন্টারন্যাশনাল হিস্ট্রি, সেহেতু নামগুলো আমাদের কাছে কঠিন মনে হয়, তাদের পলিসিগুলো একটু নতুন মনে হয়। কিন্তু আলটিমেট একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, তাহলে ভারতের ইতিহাসের থেকেও সোজা হচ্ছে ইউরোপের ইতিহাস। হয়তো এই কথাটা বললাম তোমরা মুচকি করে হেসে নিলে, কিন্তু যখন ইউরোপের ইতিহাস পড়াবো, ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ করছি, ক্লাসের মধ্যে পড়া করে যাবো, ক্লাসের মধ্যেই মুখস্থ হবে ইউরোপের ইতিহাস। জাস্ট স্ট্রাকচার পড়াবো আমি, আর কিচ্ছু না। স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, নিজের অ্যান্সার লিখবে। ঠাকুর তৈরি করে দেখেছো? প্রতিমা আগে বিচুলি বাঁধা হয়, তারপরে মাটি চাপিয়ে বিভিন্ন রকম কারুকার্য করা হয়। কিন্তু কোনো ঠাকুর দেখেছো বড় দুর্গা প্রতিমা যেখানে বিচুলি বাঁধাই হয়নি, শুধুমাত্র মাটি দিয়ে তৈরি করা হয়েছে? না। কিন্তু তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দরকার হয় কাঠামো। কাঠামো যদি ঠিক থাকে তাহলে তুমি তাকে বিভিন্ন রকমভাবে ডেকোরেশন করতে পারবে। এই কাঠামোটা বানাতে শেখাবো আমি, এবং আমার ওই কাঠামোতে তোমরা বিভিন্নভাবে সেটাকে সাজিয়ে প্রেজেন্ট করবে। তাই মাথায় রাখতে হবে, ইউরোপের ইতিহাস ভয় লাগে এই কথাটা নয়। আমরা এখানে চাকরির জন্য এসেছি রে ভাই, আমাদের দরকার চাকরি পাওয়া। আর চাকরির জন্য ত্যাগ অবশ্যই করতে হবে, ত্যাগ করতেই হবে। কারণ যত দিন যাচ্ছে ততই ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে আসবেও, তত ক্রাইসিস দেখা দেবে, কারণ কম্পিটিশন হাই লেভেল। আগে আমরা যদি লক্ষ্য করি WBCS এর কথা, বছর 5-7 আগে কতজন BCS দিত? কারণ তাদের কাছে কিন্তু স্কুল সার্ভিস খোলা ছিল, কারণ তারা স্কুল সার্ভিস, প্রাইমারি সার্ভিস হতো, তারা চাকরিও পেত। BCS কিন্তু কম ছিল। আর সেই রেসপেক্টে এখন দেখো প্রত্যেকটি স্টুডেন্টই কিন্তু WBCS পরীক্ষাটা দিচ্ছে। সুতরাং ভয় পেলে পিছিয়েই পড়তে হবে। তাই ভয় না পেয়ে এগিয়ে চলো, সঠিক পথ দেখতে পাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ইউরোপের ইতিহাস ভয় লাগলে কি মনে করবে? আমার এই কথাগুলোকে মনে করবে, যে স্যার এই কথাগুলো বলেছে, আমি ভর্তি হই বা না হই, কিন্তু এই কথাগুলো কিন্তু কানের মধ্যে কিন্তু সবসময় বাজার দরকার। চাকরির ক্ষেত্রে বাবা মা বড় করেই দিয়েছে, এবার দায়িত্ব তোমাদের যে তাদেরকে কিভাবে দেখা যায়, তাদেরকে কিভাবে ভালো রাখা যায়। তাই চাকরি অবশ্যই দরকার প্রত্যেকের ক্ষেত্রে। এই কনসেপ্টটাকে মাথায় ঢুকিয়ে নাও, দেখবে আর কিছুতে ভয় লাগবে না, এগিয়ে যেতে পারবে জীবনে। 6 নম্বরের কোশ্চেনে আসি। আজকে প্রচুর কোশ্চেন আছে। এতদিনের যা প্রশ্নগুলো ছিল না, সব প্রশ্নগুলো থেকে বাছাই করেছি, কারণ 22 তারিখ থেকে WBCS অপশনাল শুরু করছি। এরপরে তো আর এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তাই সবার শেষ মুহূর্তে, একদম বিদয় লগ্নে এই কোশ্চেনগুলোকে এনেছি। এখনও কনফিউশন আছে,
এবং আমি এই ক্লাসটা নিয়ে চলে যাওয়ার পরে আবার কনফিউশন তৈরি হবে। এটা কন্টিনিউয়েশন প্রসেস, হবেই হবে। তা সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যারা এই ক্লাসটা মন দিয়ে দেখছি তারা অলরেডি নিজেকে শক্ত করে নিও যে আমরা একটা যুদ্ধে নামছি। আমাদের টার্গেট 2022 WBCS, আমাদের টার্গেট এটা। এই টার্গেটটাকে মাথায় ঢুকিয়ে নাও। আমরা তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আছি। আড্ডা 24/7 সবসময় সাহায্য করার জন্য এগিয়ে আছে তোমাদের। 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলছো? ইতিহাস নাকি মুখস্থ করে শুধু লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, মানে ইতিহাস মানে মুখস্থ বিদ্যা। যদি আমার মুখস্থ বিদ্যা ভালো থাকে তাহলে আমি ইতিহাসে ভালো নম্বর পাবো। যদি মুখস্থ বিদ্যা না থাকে তাহলে তো হাবিজাবি হবে, তাহলে নাম্বার পাবো না। দেখো, মাথায় রাখো, হাবিজাবি কথা, এই যে লেখা হাবিজাবি জিনিস দিয়ে খাতা ভরিয়ে লিখে আসা, এগুলো অতীত। অতীতকালে মানুষের চিন্তা ভাবনা ছিল এটা, যে ইতিহাস মানে হচ্ছে খাতা ভরিয়ে লিখে আয় ভাই, তুই নাম্বার পাবি। 30 নম্বর কত পৃষ্ঠা লিখেছিস, বেরোনোর পরেও অনেকে জিজ্ঞাসা করবে কত পৃষ্ঠা লিখলি রে, এত পৃষ্ঠা লিখলাম। তার মানে কি, যারা এক্সামিনার তারা পৃষ্ঠা গুণে নাম্বার দেবে, তাহলে তো ওপরে লিখে দিতে পারতো যে পৃষ্ঠা গুণে নাম্বার দেওয়া হইবে। এইসব ভুল কথা, মাথায় রাখো। মুখস্থ বিদ্যা আর বুঝে লেখা দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। মুখস্থ মানে কমা দাড়ি যা থাকবে সব লেখা আছে। এরকম প্রচুর স্টুডেন্ট আমার দেখা আছে যারা মুখস্থ কিন্তু খুব ভালো করে করতে পারে। তুমি যদি মনে করো মুখস্থ বিদ্যা করে তুমি কোশ্চেনটাকে ভালো লিখতে পারবে, লেখো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নিজস্বতা অবশ্যই চেষ্টা করবে যাতে কোশ্চেনে তোমার নিজস্বতা কিছু থাকে। কারণ আমি একটা কোশ্চেন লিখে দিলাম আর 10 জনকে আমি সেম কোশ্চেন দিলাম, কিন্তু যখন আমি 10 জনকে পরীক্ষা নেব প্রত্যেকের কোশ্চেনের উত্তর লেখা আলাদা হবে। কনসেপ্ট একই থাকবে কিন্তু লেখার পদ্ধতিটা আলাদা হয়ে যাবে, কোশ্চেনটা আলাদাভাবে প্রত্যেক জনের আলাদা আলাদাভাবে পড়তে হবে। ওই নিজস্ব শৈলী ব্যবহার করা, এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার, এটা মাথায় রাখো। তাই মুখস্থ বিদ্যা নয়, নিজস্ব শৈলী ব্যবহার করতে পারো, নিজস্বতা যদি ব্যবহার করতে পারো, নিজে বুঝে যেটা বুঝতে পারলে তুমি সেটাই যদি কোশ্চেনে তুমি ব্যবহার করতে পারো, তাহলে কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর হবে, বেশি নম্বর পাওয়া যাবে, ভালো হবে কোশ্চেনটা। আরেকটা কথা মাথায় রাখো, টু দি পয়েন্ট অ্যান্সার লেখো। তোমাকে চেয়েছে একটা কোশ্চেন, তুমি লিখছো আরেকটা কোশ্চেন অ্যান্সার, তাহলে কিন্তু হবে না। তোমাকে চেয়েছে প্রাচীন ভারতের লিটারেরি সোর্স, সাহিত্যিক উপাদান চেয়েছে, আর তুমি কি লিখছো? তুমি সাহিত্যিক উপাদান অল্প করে লিখে তুমি প্রত্নতাত্ত্বিক উপাদান দিয়ে ভরিয়ে দিলে, তুমি কি নাম্বার পাবে? তোমাকে কি এক্সামিনার জানতে চেয়েছে যে তুমি প্রত্নতাত্ত্বিক উপাদান লেখো? তোমাকে বলেছে লিখতে? কেউ লিখতে বলেনি। তা তুমি লিখেছো তোমার দায়িত্বে, আমার তো দেখার এটা কর্তব্য না, তাই আমি কি করবো, এটাকে কেটে দেবো। কারণ আমি তো কোশ্চেনই করেছি শুধুমাত্র লিটারেরি এভিডেন্স দিয়ে, সাহিত্যিক উপাদান দিয়ে। তাই তুমি যেটুকু সাহিত্যিক উপাদান লিখেছো আমি সেইটুকুই পড়ে নেবো। তাহলে সেখান থেকে বললে তুমি কত নাম্বার পেতে পারো, সেখানে অনেকটাই নাম্বার কমে যাবে। তাই এই জিনিসগুলো নয়, পেজ গুণে পরীক্ষা নয়, একটা প্রশ্নের যতটা উত্তর হওয়ার দরকার ঠিক সেইটুকু উত্তর সুন্দর করে গুছিয়ে লেখো, তাহলে তুমি নাম্বার পাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? পরের কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, ইতিহাসের প্রশ্ন কি কমন পাওয়া যায়? অনেক দাদা দিদিরা তোমাকে বলেছে যে ইতিহাসের প্রশ্ন সব কমন পাওয়া যায় না, আর কমন না পেলেই ব্যাস সেই বছর তোর কিন্তু গেল, এরকম অনেকগুলো কথা রয়েছে। তাহলে সেইগুলো কি ব্যাপার একটু বলি। দেখো, ইতিহাসের যে প্রশ্ন সেটা কমন পাওয়া যায় কি যায় না সেটা নিয়ে অনেকের মনে অনেক ধারণা থাকে। কমন দু রকম হয়, আমি বারবার কিন্তু তোমাদের এই একটা কথাই বলছি যে কমন পাওয়া যায়, কমন এই কথাটা নিয়ে আমি বারবার আগের ক্লাসেও কিন্তু আমি আলোচনা করেছি যে কমন কথাটা, কমন আমার মতে কমন দু প্রকার। নাম্বার 1, হুবহু আমি কোশ্চেন লিখে দিয়েছি, সেই কোশ্চেনটা তুমি হুবহু কমন পেয়ে গেছো, তুমি লিখে এলে, তাহলে এটাকে আমরা বলি কমন। আরেকটা কমন বলে থাকি, আমি কোশ্চেনটা লেখাইনি কিন্তু তার কনসেপ্ট আমি অলরেডি আলোচনা করেছি অন্য কোশ্চেনে, তুমি সেই কোশ্চেনটা থেকে নিজের ভাষায় অ্যান্সারটাকে উপস্থাপন করলে পরীক্ষার হলে, তাহলে ওটাকেও আরেক ধরনের কমন বলে। তোমরা কোন কমনের কথা বলছো এখানে সেটা আগে নিজেদের কাছে ক্লিয়ারেন্স থাকতে হবে যে আমি কোন কমনের কথা বলছি এখানে, বুঝতে পারলাম?
তাই ইতিহাস প্রশ্নের কমন পাওয়া যায় কি না সেটা বলার ক্ষেত্রে আগে বলি, অবশ্যই কমন দেওয়া যায়। কিন্তু যদি তুমি ভাবো যে স্যার আপনার কাছে পড়লে আমি 100% আপনি কমন দেবেন, হুবহু প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কমন দেবেন, তাহলে বলবো ভাই তুমি ভর্তি হয়েও না আমার কাছে। কারণ আমি কিন্তু 10% 100% কমন দেওয়ার লোক নই, পারবো না আমি 100% কমন দিতে। তাহলে পিএসসির সঙ্গে ভেতরে হাত করতে হবে আমাকে, ওইটা আমি কিন্তু পারবো না। তাই আমি কমন 100% দিতে পারবো না। কত পার্সেন্ট, ওরকম পার্সেন্টও বলা সম্ভব না। তুমি এখানে কি পরীক্ষা দিতে আসছো? তুমি দিতে আসছো WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ র্যাঙ্কের পরীক্ষা দিতে আসছো। তুমি কিন্তু 9, 10, 11, 12 অনার্স মাস্টার্স পরীক্ষা দিতে আসছো না, তুমি একটা এক্সিকিউটিভ র্যাঙ্কের পরীক্ষা দিতে আসছো। আগে নিজের সেই জায়গাটা ভাবো, তুমি কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। সেখানে যদি তোমার নলেজই না থাকে তাহলে তুমি কি করে পারবে চাকরিটা। তাই নলেজ সবসময় আগে। 100%, 80%, 70%, 50% যেই সমস্ত যারা বলে থাকে, আমি কোনো পার্সেন্ট বলতে পারবো না। আমার ক্লাসে এলে আমি তোমাকে হিস্ট্রির অপশনালের জন্য তৈরি করে দিতে পারবো, যাতে আমার স্টুডেন্টরা পরীক্ষার হলে বসে লিখে আসতে পারে, সেই লেখার ক্ষমতাটা যাতে তাদের থাকে, সেই ক্ষমতাটা তৈরি করার চেষ্টা করব আমি এখানে, এবং তৈরি হয়েও যাবে। 140 ঘন্টা না, সেটা তৈরি হয়ে যাবে। ওটা 5 থেকে 6 মাস তো থাকবো, 6 মাসের কোর্সে আমি তৈরি করে দেবো সেটা, যাতে নিজের শৈলীতে তুমি লিখতে পারো। আমি তোমাকে সেই চ্যালেঞ্জ দিচ্ছি। তাই যারা হিস্ট্রি অপশনাল নিচ্ছ তারা 100%, 80%, 70%, 40%, 20% এইগুলো চিন্তা ভাবনা সরিয়ে দাও। যদি মনে করো যে নিজের থেকে আমি লিখব, নিজের ভাষায় লিখব, আমি হিস্ট্রিটাকে জানবো, তারপরে লিখব, কারণ আমরা এক্সিকিউটিভ র্যাঙ্কে পরীক্ষা দিতে আছি, তাই নলেজ আমার দরকার, লেখার শৈলী শিখবো, আমি কিভাবে হিস্ট্রি অ্যান্সার লিখতে হয়, তাহলেই কিন্তু আমার এই 22 তারিখ থেকে যে অপশনাল ক্লাসটা আসছে সেখানে তুমি ভর্তি হও। এটা কিন্তু আমি বললাম, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছি আমি। একবারও তোমাদের কিন্তু তোমাদের জীবন নিয়ে, তোমাদের ভবিষ্যৎ নিয়ে আমি কোনো রকম খেলা করব না, করা উচিত নয় এটা। তাই আমি একদম স্পষ্ট কথাই কথাগুলো বললাম। এবং এই কোশ্চেন অলরেডি প্রত্যেকটা সেটে আমি পেয়েছি, প্রত্যেকটা সেটে স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছে। এই কোশ্চেন প্রত্যেকটা সেটে আমি টোটাল 4টে মনে জেনেরিক স্টেশন নিয়েছি, ম্যাক্সিমাম স্টুডেন্টের কোশ্চেন। তাই তাদের কোশ্চেনটাকে আজকে রেখেছি, যেহেতু আর একদিন পরেই আমাদের অপশনাল ক্লাসটা শুরু হচ্ছে। পরের কোশ্চেন দেখি, কোন ভাষায় নোট লিখব? এই একটা কোশ্চেন বহুবার স্টুডেন্ট করেছে, যাকে একটা স্টুডেন্ট কোনো টিচারকে জিজ্ঞাসা করতে গেলে অপশনাল নিয়ে এই কোশ্চেনটা করবেই করবে, একদম করবে। ওয়েস্ট বেঙ্গলের ছেলে একদম করবেই করবে 100%। কোন ভাষায় নোট লিখব? আরে ভাই তুমি যেতে সাবলীল, তুমি সেটাই লেখো না। WBCS কোথাও কি লিখে দিয়েছে এই ভাষা ব্যবহার করো? বলেনি। কিন্তু তোমাদের মাথায় এই কনসেপ্টটা কোথা থেকে এলো? আশেপাশে দাদা দিদি জ্যাঠা কাকা মামাদের কাছ থেকে। তারা বলে দিয়েছে যে ভাই ইংলিশে যদি নোট লিখিস নাম্বার ভালো পাবি, ইংলিশটা লেখা কিন্তু একটা ব্যাপার, ইংলিশে নোট লেখ। তুমি তাদের কথা শুনে ইংলিশে নোট লেখা শুরু করলে, যদি পারো তাহলে কোনো ব্যাপার নয়, আর যদি না পারো তাহলে ব্যাস নোট মুখস্থ করেছো, ওইখানে গিয়েই ঠাকুরের নাম নেওয়া শুরু করতে, ঠাকুর বাঁচাও পরের বার বাংলা নেব। তাই মাথায় রাখবে, যে ভাষায় তুমি সাবলীল, যে ভাষায় তুমি পড়ে এসেছো এতদিন, যে ভাষায় নোট লিখে এসেছো এতদিন, সেই ভাষাটা কেন, তাতে বাংলা থাক তাতে ইংলিশে থাক, কোনো ব্যাপার নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি যে এই 10 বছর ধরে এই অপশনাল ক্লাসটা করাই, তাতে আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলে বাংলা ভাষায় পড়ছে, আর যাদের বাংলা ভাষা অসুবিধা রয়েছে তাদেরকে কিন্তু ইংলিশেই নোট লিখতে হচ্ছে, এবং তার সংখ্যা তুলনামূলক অনেক কম। বাংলা ভাষার লোকই বেশি, এখানে স্টুডেন্টই বেশি। তাই তুমি যে ভাষায় সাবলীল তুমি কিন্তু নোট লেখো, আর আমি অপশনালে বাংলা ভাষায় নোট দিয়ে দেবো, বাংলা ভাষাতেই নোট দেবো, কোনো চিন্তা নেই তাতে। ঠিক আছে, PDF একদম বাংলা ভাষাতেই থাকবে। ক্লিয়ার? নেক্সট, পরের কোশ্চেনে আসে, কোন কোন বই থেকে আমরা পড়তে পারি?
একাধিক বই আমি বলে দিয়েছি, খুব সামনেই একটা ক্লাস নিয়েছিলাম, সেখানেও বইয়ের নাম বলেছি, এই বইগুলো দেখতে পারো। তবে যেহেতু আজকের ক্লাসে আবার সেই পুরনো কোশ্চেনগুলোকেই নিয়ে এসেছি, সেহেতু বইগুলোর নাম আমি একবার করে মুখে বলে দিই, তোমরা ওইখানে গিয়ে বইয়ের লিস্টটাও পেয়ে যাবে, যে লাস্ট যে ক্লাসটা আমি নিলাম, সম্ভবত ওটা 10 তারিখে হবে, 10 তারিখে ক্লাসটা নিয়েছি, সেখানে তুমি বইয়ের নামগুলোকে পেয়ে যাবে। ক্লাসটা দেখো। যেমন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই বই বলি। বাংলা ভাষা যেমন ধরো ভারতের ইতিহাস, গোপালচন্দ্র সিনহার বই, আমি বারবার বলেছি। আদি মধ্য এবং মধ্যযুগের ভারতবর্ষ, সুবোধ কুমার মুখোপাধ্যায়ের বই। মুঘল সাম্রাজ্য থেকে ব্রিটিশ রাজ, সুবোধ কুমার মুখোপাধ্যায়ের বই। আধুনিক ভারত রয়েছে, সুমিত সরকারের বই, অসাধারণ বই রয়েছে। প্রাচীন, মধ্য ও আধুনিক ভারত, প্রভাতাংশু মাইতির বই রয়েছে। এই বইগুলো তুমি কিন্তু নোট তৈরি করার কাজে ব্যবহার করতে পারো। আমি যে কটা বইয়ের নাম বললাম, এই বইগুলো কিন্তু একটাও কোশ্চেন অ্যান্সার লেখা আছে এরকম বই বলিনি, কিন্তু থরলি লেখা আছে টপিকগুলো সম্পর্কে। তোমার কি করতে হবে, ওই টপিকগুলো থেকে নোট বার করে পড়তে হবে, মানে তৈরি করে পড়তে হবে আর কি। ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে যদি দেখি, তাহলে বিশ্বের ইতিহাস ইউরোপ, এটা জীবন মুখোপাধ্যায়ের বই, এটা দেখতে পারো। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই একটা বই আছে। প্রণব কুমার চট্টোপাধ্যায়ের বই আছে, এই বইটাও খুব ভালো। এছাড়াও যারা প্রাচীন এবং মধ্যযুগের থেকে এক্সট্রা কোনো বই পড়তে চাইছো বা স্পেশাল বই পড়তে চাইছো, তাহলে মধ্য ভারত পড়তে পারো, গোপালচন্দ্র পাহাড়ির বই। পলাশি থেকে পার্টিশন, এটা ইংলিশ ভার্সনেও আছে, পলাশি টু পার্টিশন, শেখর বন্দ্যোপাধ্যায়ের বই, এটাও তুমি নিতে পারো। ভারতের স্বাধীনতা সংগ্রাম, বিপান চন্দ্রের বই, এটাও তুমি নিতে পারো। এই যে বইগুলোর আমি কথা বললাম, এই বইগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় বেস্ট বই, এবং এই বইগুলো থেকে তুমি তোমার মতো করে নোট তৈরি করে নিতে পারো। এই বইগুলো একটাও কিন্তু ওই কোশ্চেন অ্যান্সার তৈরি করা বই আমি বললাম না। সবার লাস্টে ইংরেজি কিছু বই বলি। ইংরেজি বইগুলোর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ইন্ডিয়াস এনসিয়েন্ট পাস্ট, এই একটা বই আছে, ইন্ডিয়াস এনসিয়েন্ট পাস্ট, আর.এস. শর্মার বই। ওখানেও আলোচনা করেছি, এখানেও বলছি, খালি এখানে লিখছি না, ওই ক্লাসটার মধ্যে তুমি বইয়ের সমস্ত কিছু A to Z তুমি পেয়ে যাবে। আর কি আছে, মিডিয়াভেল ইন্ডিয়া আছে, সতীশ চন্দ্রের বই আছে, মিডিয়াভেল ইন্ডিয়া, জানোই খুব ভালো বই। এনসিয়েন্ট অ্যান্ড মিডিয়াভেল ইন্ডিয়া, এই বইটা তো যারা পিলি মেন্স পড়ে তারাও কিনে রাখে এটা, এবং কেনা উচিত। পুনম দালাল দাহিয়ার বই এটা, এই বইটা থেকে তুমি নোটস তৈরি করতে পারো ইংরেজিতে। এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এটাও অনেকের কাছে থাকে, এবং এটাও খুব ভালো বই আমাদের প্রিলি মেন্স এই জায়গার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যেটা রাজীব আহিরের বই এটা। নেক্সট, ইন্ডিয়ান স্ট্রাগল অফ ইন্ডিপেন্ডেন্স, এই বইটাও অনেকে কিনে রাখি আমরা, ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এই বইটা কার, বিপান চন্দ্রের বই, এই বইটাও আমরা পড়তে পারি। আর কি আছে, ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে মাস্টারিং মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি, নরওয়ের বই, এটা নরম্যানের বই, বইটা রাইটারের নামটা লিখে দিই, নরম্যান লোয়ে, ঠিক আছে, এনার বইটা তুমি নিতে পারো, মাস্টারিং মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে, এটা সোনালি ভানসালের বই, এই বইটাও নেওয়া যেতে পারে। হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ, এই বইটাও খুব ইম্পর্টেন্ট, এটাও নিতে পারো, ভিডি মহাজন। এই বইগুলোই না মেনলি ইম্পর্টেন্ট বই, এই দুটো হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য দেখে যেতে পারো। তাহলে এই দুটো বই থেকে তুমি যদি দাও, তাহলে ইংরেজিতে তুমি এই বইগুলো থেকে নোটস ইজিলি তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। আর যারা মনে করবে যে নোটস তৈরি করা সম্ভব নয়, কারণ যদি সারাদিন নোটসই তৈরি করি, তাহলে বাকি পড়া পড়বো কখন, তাদের জন্য আমাদের আড্ডা 24/7 অলরেডি ব্যাচ নিয়ে চলে এসেছি 22 তারিখে, তোমরা সেই ব্যাচে সরাসরি অ্যাডমিশন হয়ে যেতে পারো, ঠিক আছে। চলো 10 নম্বর কোশ্চেন দেখি। 15টা কোশ্চেন আছে আজকে। কোন ভাষায় নোট লিখবো এটা অলরেডি বলে দিয়েছি আমি। সিলেবাস শেষ করতে কতদিন সময় লাগবে, এই কোশ্চেনটা নতুন এসেছে, এই কোশ্চেনটা এখনো পর্যন্ত আমি আলোচনা করিনি। সিলেবাস শেষ করতে কতদিন সময় লাগে, যদি এই কোর্সটা আরও কিছুদিন পিছিয়ে যেত, তাহলে কিন্তু আরও অনেক কোশ্চেন আমাদের কাছে আসতো। এই কোশ্চেনটা আমি প্রথম তোমাদের সঙ্গে আলোচনা করছি।
যে সিলেবাস শেষ করতে আমাদের কতদিন সময় লাগবে। কোনো অনেকে বলে সিলেবাস শেষ করতে 1 বছর সময় লাগে, কেউ বলে 6 মাস সময় লাগে, কেউ বলে 8 মাস সময় লাগে, কেউ বলে 1.5 বছর সময় লাগে, কেউ বলে 3 মাস সময় লাগে। সিলেবাস শেষ করবে তিনি, সিলেবাস শেষ করতে কতদিন সময় লাগবে এই জিনিসটা তিনি ঠিক করবেন, যিনি তোমাকে অপশনাল ক্লাসটা পড়াচ্ছেন। অনেক টিচার আছেন যারা 3 মাসে সিলেবাস শেষ করে দেন। তারা মনে করেছেন যে 3 মাসেই আমি সিলেবাসটা শেষ করে দিতে পারবো, তাই তিনি কিন্তু এটা করেছেন, 3 মাস তিনি সময় নিয়েছেন। কোনো শিক্ষক মনে করেছেন 1 বছর লাগে, সে মনে করেছেন 1 বছরে আমি সিলেবাসটা শেষ করতে সক্ষম হব, সে 1 বছরে সিলেবাস শেষ করেছে। এটা সেই টিচারের এক্সপিরিয়েন্স এবং সেই টিচারের পরিকল্পনার উপরে ডিপেন্ড করবে। তাই এখানে কোনো সময় কতদিন সময় লাগবে এরকম সঠিক ঠিক কথা বলা সম্ভব নয়। আমার ক্ষেত্রে যেমন আমি 140 ঘন্টা টার্গেট নিয়েছি, যে 140 ঘন্টার মধ্যে আমি ক্লাসটা শেষ করব, কারণ এর বেশি স্টুডেন্টরা কোশ্চেন পড়তে পারবে না, সম্ভব নয়। এবং এই জন্য আমি কি করেছি দেখো, সপ্তাহে 3 দিন করে সময়টাকে বেছে নিয়েছি, 2 ঘন্টা করে, সোমবার, বুধবার আর শুক্রবার। সোম, বুধ, শুক্র এই 3টে দিন আমি সকাল 11টা থেকে 1টা পর্যন্ত হিস্ট্রি অপশনাল নিয়ে থাকবো। আমি ক্যালকুলেশন করে দেখেছি আমার স্টুডেন্টদের এইটুক সময় পড়িয়ে দিলে আমার কাজ চলে যাবে। তাহলে এবার তোমরা হিসাব করে নিও যে 1 মাসে আমরা ক ঘন্টা ক্লাস পেলাম। আমরা 1 মাসে পেলাম, 1 সপ্তাহে হচ্ছে 6 ঘন্টা, তাহলে 24 ঘন্টা আমরা ক্লাস পেলাম মাসে। এবার এটা কত মাস হচ্ছে তোমরা ইজিলি হিসাব করে নিতে পারবে, সেটা কিন্তু 6 মাসের কাছাকাছি আমাদের কোর্সটা হবে। আমি ঠিক করেছি এটা যে আমি এই সময়ের মধ্যে তোমাদের শেষ করে দিতে পারবো, তাই আমি এই সময় ভেবেছি। তাই আমি সমস্ত টিচারকে সমান রেসপেক্ট দিয়ে বলছি যে তারা তাদের মতো করেই শেষ করছেন। এখানে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা উচিত নয় যে সিলেবাস শেষ করতে আমাদের কতদিন সময় লাগে, কিন্তু তোমাদের কোশ্চেন তো, তাই তোমাদের কোশ্চেনটা এইভাবে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। 12 নম্বর, উত্তর লেখার সময় ম্যাপ বা চার্ট এটা আমরা ব্যবহার করব কি না। এই কোশ্চেনটা আমি প্রথমবার যখন WBCS অপশনাল পড়াতে এসেছিলাম, এখানে আড্ডা 24/7 যখন এসেছিলাম, তখন এরকম একটা প্রশ্ন এসেছিল। তারপরে আবার এই প্রশ্নটা সামনে পেলাম। প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, যারা WBCS অপশনাল হিস্ট্রি নেব বলে চিন্তা করেছি, তারা আমার এই জেনেরিক সেশনগুলোকে অবশ্যই ফলো করো। কিভাবে উত্তর শেষ করবে 3 ঘন্টার মধ্যে, উত্তর লেখার আসল কৌশল কি, 10টা জিনিস মাথায় রাখো, এই যে কথাগুলো, এই যে এতগুলো আমরা জেনেরিক সেশন নিয়েছি, ঠিক আছে, এই সেশনগুলো, এই ক্লাসগুলোকে তোমরা একবার করে ফলো করো। তাহলে কি হবে, তোমরা কিন্তু জানতে পারবে জিনিসটা, তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না তেমনভাবে। তাহলে বলি, এই যে উত্তরে ম্যাপ বা চার্ট ব্যবহার করা, এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কমিশন বা সিস্টেম কিন্তু কোনো সময় বলে দেয়নি যে এইটা ব্যবহার করতেই হবে। আর ম্যাপ ব্যবহার করলে বা চার্ট ব্যবহার করলে তুমি বেশি নাম্বার পাবে, এটা কিন্তু আমারও জানা নেই, আমি শুনিনি এই ব্যাপারটা। তাই ম্যাপ এবং চার্ট তুমি ব্যবহার করতে পারো যদি তোমার মনে হয় এই কোশ্চেনটাতে এটা ব্যবহার করা যুক্তিযুক্ত। বেকার সেটাকে ব্যবহার করার কোনো দরকার নেই। আমি বলতাম হ্যাঁ জিওগ্রাফি তুমি নিয়ে এসো, তাহলে জিওগ্রাফির ক্ষেত্রে ম্যাপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি কি বলে এডুকেশন সাবজেক্টটা নিয়েছো, এডুকেশন সাবজেক্টের জন্য চার্ট কিন্তু ব্যবহার করা জরুরি। আমি এই কথাগুলো তোমাকে বলতে পারি, কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এই কথাটা আমরা বলতেই পারি না যে উত্তর লেখার সময় আমরা ম্যাপ বা চার্ট ব্যবহার করবো কিনা, করলে আমরা ভালো নাম্বার পাবো, এই কথাকে নয়। অনেকে বলে যে আমরা বিভিন্ন রঙের কালি ব্যবহার করব স্যার, মানে কি প্রথম যে অক্ষরটা শুরু করলাম আমরা সেটা একটা কালি দিয়ে করব, বা পয়েন্ট যে লিখবো স্যার, আমরা প্রত্যেকটা পয়েন্ট লিখবো, তো সেই পয়েন্টগুলোতে আমরা বিভিন্ন কালি ব্যবহার করি, লাল, হলুদ, নীল, সবুজ, এরকম কালিগুলোকে ব্যবহার করি। তাহলে দেখতে সুন্দর লাগবে, আমি নাম্বারটা বেশি পাবো।
আমি আগে একটা কথা বলি, ভালো করে বুঝে নাও। কী জিনিস সেটা? সেটা হচ্ছে তুমি একই কালি দিয়ে উত্তর লেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত একই কালি দিয়ে উত্তর লিখে নাও, প্যারা প্যারা করে উত্তর লেখো, কোনো পয়েন্ট আলাদা করতে হবে না। ঠিক আছে, হিস্ট্রি অপশনালের ক্ষেত্রে আলাদা করে পয়েন্ট লেখার দরকার নেই, তুমি মনে রাখো ওই পয়েন্ট হিসাবে, কিন্তু সেই পয়েন্টটা যে তুমি লিখবে সেটার কোনো দরকার নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে পয়েন্ট আমরা পরীক্ষার খাতায় ব্যবহার করব না, আমাদের পড়ার সময় সে পয়েন্টগুলো অনুসারে আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এইটা মাথায় রাখবো। আর ম্যাপ আর চার্ট ব্যবহার করা এটা সম্পূর্ণ তোমার উপরে ছেড়ে দিলাম আমি। 13 নম্বর কোশ্চেন, শুধু টিচারের কাছে পড়লেই কি ভালো নম্বর পাওয়া যায়? অনেকে কমেন্ট সেকশানে এই কথাটা লিখেছো যে টিচারের কাছে আমি পড়লেই কি আমি ভালো নম্বর পাবো, নিচে পড়লে কি পাবো না? অবশ্যই, একদম 100% কথা বলছি। আমি যখন মাস্টার্স করেছি তখন নিজেও নোট তৈরি করেছি, টিচাররা নোট দিয়েছে, আমি নিজে বিভিন্ন বই ঘেটে নোট তৈরি করেছি, পাস করেছি, সেটাও ভালোভাবেই। তাহলে শুধু টিচারের কাছে পড়লেই যে ভালো নম্বর পাওয়া যায় এটা নয়। তাহলে আমি একটুখানি বলবো সুবিধা এবং অসুবিধার দিকগুলো। 1 নম্বর, টিচারের কাছে পড়লে যে সুবিধাটা তুমি পাবে সেটা হচ্ছে তোমার কোন কোশ্চেন এসছে, কোন কোশ্চেন পড়তে হবে, কোন কোন বই থেকে কোন কোন কোশ্চেনগুলো তৈরি করা হবে সেটা নিয়ে হেডেকটা আর থাকবে না। অর্থাৎ আমরা যখন ট্যুর করতে যাই, কোথাও ঘুরতে যাই, তখন অনেকে গাইড নিই, অনেকে গাইড নিই না। কি করি আমরা যারা গাইড নিই না? ধরো ইম্পর্টেন্ট, আমরা একটা নালন্দাতে ঘুরতে গেছি, কোনো গাইড নিলাম না, এক একটা গাইড কি করছে, সবাইকে 10-12 জনকে নিয়ে বোঝাচ্ছে, দেখো এই জায়গায় এইটা ছিল, এই জায়গায় এই হয়েছে ইত্যাদি। আর আমার কাছে গাইড নেই, তা আমি কি করব, একটু করে কান পাতবো যে দেখি তো গাইডটা কি বলছে শুনি। কিন্তু আমি কিন্তু হিস্ট্রি স্টুডেন্ট, আমি কিন্তু নালন্দা জানি, কিন্তু ওইখানে কি আমি নালন্দা ঠিক বুঝতে পারছি না কোনখানে কী ছিল। তাহলে গাইড যেমন দরকার তেমনি তোমাকে টিচারও দরকার হবে। টিচার থাকলে যে সুবিধাটা হবে সেটা হলো কোন কোশ্চেনটা তোমাকে পড়তে হবে সেটা তুমি ভালো করে বুঝতে পারবে, এবং যেটা পড়ানো হবে, টিচার যেটা পড়াবেন সেটা অলরেডি স্ট্রাকচার তৈরি করে তোমার মধ্যে ঢুকিয়ে দেবে, তুমি তার উপরে বেস করে তুমি উত্তরটাকে লিখতে পারবে, কোনো রকম অসুবিধা থাকবে না। আর টিচার না থাকলে তোমাকে কি করতে হবে, তোমাকে একাধিক বই বিভিন্ন টিচারের কাছ থেকে জানতে হবে যে স্যার আমি গুপ্ত যুগের কোশ্চেন লিখবো, কোন বইটা ভালো বলুন তো স্যার। তুমি সেই বইটাকে কিনে নিলে বা লাইব্রেরি থেকে তুললে, তুমি পুরো পড়লে, দিয়ে তো অ্যান্সার লিখছো। তুমি টিচারকে জিজ্ঞাসা করতে হবে স্যার ওয়ার্ল্ড হিস্ট্রিতে না ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা বা থার্ড ওয়ার্ল্ড এই কোশ্চেনটা আমরা এই বইটার মধ্যে সঠিকভাবে নেই স্যার, শুধুমাত্র থার্ড ওয়ার্ল্ডের 3-4টে কথা লেখা আছে, তাহলে কোথা থেকে পাবো স্যার, কোন বইটা ভালো করে পড়বো? টিচার তোমাকে তখন বলে দেবে, তার উপরে ভরসা করে তুমি বইটা কিনবে, কিনে নিজে থেকে নোটটা বানাবে। কিন্তু থার্ড ওয়ার্ল্ডের কনসেপ্টটা কোথা থেকে এলো সেটা তোমার পড়ে বুঝতে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সময় লাগবে। তাই মাথায় রাখতে হবে, যদি তুমি মনে করো যে আমি নিচে পড়লেই মানে সমস্যা সমাধান হয়ে যাবে, তাহলে ব্যাস কোনো চাপ নেই, তুমি নিজেই তোমার নিজের টিচার কিন্তু হতে পারো। যদি তুমি এটা নিজে মনে করো, বারবার বলছি, যদি তুমি নিজে মনে করো যে আমার টিচারের দরকার নেই, আমি নোট তৈরি করে নিতে পারবো এবং আমি সেটা অনুসারে পড়ে নিতে পারবো, স্যার আপনি খালি একটু সাজেশনটুকু বলে দেবেন, তাহলে কোনো ব্যাপার নেই, করে নিতে পারো। আর যারা মনে করছে যে না স্যার আমাদের প্রপার গাইডেন্স দরকার, তাহলেই তাদের কিন্তু টিচারের অপরিহার্যতা তোমাদের কাছে থাকবে, যারা এটা মনে করবে। তাই দুটোই তরফ থেকে আমি ভাগ করে দেখালাম, এটা সম্পূর্ণ ডিসিশন থাকবে তোমাদের যে তোমরা কিভাবে পড়াশোনা করবে। ক্লিয়ার? আশা করি এই কোশ্চেনটা যারা যারা করেছো আমাকে, তোমরা সঠিক অ্যান্সারটা কিন্তু খুঁজে পেলে। ক্লিয়ার? চলো 14 নম্বর দেখি। আড্ডা 24/7 বেঙ্গলিতে ভর্তি হলে কি কি সুবিধা পাবো? খুব ভালো কোশ্চেন, বলে দিই প্রত্যেকে। আড্ডা 24/7 বেঙ্গলি 22শে নভেম্বর থেকে স্টার্ট করতে চলেছে WBCS হিস্ট্রি অপশনাল ক্লাসটা।
কি কি সুবিধা পাবে? নাম্বার 1, যার সঙ্গে তোমরা এখন কথা বলছো, যার কথাগুলো এখন মন দিয়ে তোমরা শুনছো বা এতদিন ধরে বিগত 2.5 মাস ধরে শুনে আসছো বা 2 মাস ধরে শুনে আসছো, তার প্রতি আলাদা একটা যদি ভরসার জায়গা তৈরি হয়ে থাকে তোমাদের, যে হ্যাঁ এই স্যার করতে পারবেন, এই স্যার কাছে পড়লে আশা করি আমি হয়ে যাবে আমার, সেই ভরসাটা তুমি পাবে, সেই স্যারের ক্লাসটা তুমি পাবে, অর্থাৎ আমি তোমাদের ক্লাস নেব এবং যেভাবে আমি পড়াই পুঙ্খানুপুঙ্খভাবে এক একটা WBCS অপশনাল নোট যেভাবে আমি পড়িয়ে থাকি তোমাদের সেইভাবেই আমি পড়াবো। আর সব থেকে বড় কথা, তুমি রেগুলারিটি মেনটেন করে পড়তে পারবে। তখন তোমার একটা চার্ট থাকবে, একটা পেইড কোর্সে এসে গেলে তোমার একটা চার্ট থাকবে। যদি অন্য কোর্সগুলো করি অনেক সময় মনে হয় যে থাক এইটা করবো না, আজকে ভালো লাগছে না, আজকে ওখানে যাবো ঘুরতে যাবো, পরেও এটা হবে হয়তো, কিন্তু একটা হলেও আলাদা মাত্রা থাকবে যে না আমি ওই ক্লাসে একটা দায়বদ্ধ স্টুডেন্ট, আমি স্যার ওখানে দায়বদ্ধভাবে ক্লাস করাচ্ছেন, আমার আরও বন্ধুরা ওখানে গিয়ে ক্লাস করছে, তাহলে আমি যদি ক্লাসটা করে ওই জায়গাটা যাই তাহলে হয়তো স্যারের এই লাইভ ক্লাসটায় আমি অনেক কিছু নতুন কথা জানতে পারবো, পরে হয়তো রেকর্ড পেয়ে যাবো আমি, কিন্তু স্যারের সঙ্গে ডিরেক্ট কথা বলার সুযোগ পাবো। সেই দায়বদ্ধতাটা তোমার মধ্যে তৈরি হবে। তখন তোমার মনে হবে সোমবার বুধবার শুক্রবার 11টা বাজে এখন অপশনাল ক্লাস শুরু হয়ে গেছে, অর্থাৎ আগের ক্লাসটা কী স্যার করিয়েছেন আমি একবার পড়ে যাই, স্যারকে পড়া দিতে হবে। স্যার বলেছেন যে আগের থেকে আমি তোমাদের জিজ্ঞাসা করবো 2-1টা প্রশ্ন, সেটা তুমি অ্যান্সার দাও, সেটা কিন্তু আমার চার্ট থাকবে একটা। তাহলে এইটার জন্যই আড্ডা 24/7 বাংলার এই কোর্স বিশেষভাবে উল্লেখযোগ্য একটা জায়গা। এই যে টাইম করে পড়া, প্রত্যেক দিন পড়া করে আসা, এই যে জায়গাগুলো, এইগুলোই কিন্তু তোমাকে আরও বেশি দায়বদ্ধ করে তুলবে তোমার ভবিষ্যতের পথকে প্রশস্ত করার ক্ষেত্রে। এটাই কিন্তু সুবিধা। তাই এখানে তুমি পিডিএফের সুবিধা পাবে, এখানে তুমি লাইভ ক্লাসের সুবিধা পাবে, এখানে তুমি লাইভ ক্লাস দেখতে না পারলে রেকর্ডের সুবিধা পাবে। 4 নম্বর, ডিরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবে, যেটা ইউটিউবে এখন করতে পারবে না, কমেন্ট সেকশানে শুধু লেখো, ঠিক আছে। 5 নম্বর, তোমরা ইচ্ছা করলে তোমরা আগের দিনের পড়া বলে নিজেদের প্রিপারেশনটাকে রেডি করতে পারবে। এই 5 থেকে 6টা সুবিধা তোমরা কিন্তু এই কোর্সটাতে ভর্তি হলে পাবে। বুঝতে পারলাম? লাস্ট কোশ্চেন, আড্ডা 24/7 বেঙ্গলিতে ভর্তি হলে আপনি কিভাবে পড়াবেন? আমার স্টাইল একই, আমার এরকম কোনো স্টাইল নেই যে আমি ইউটিউবে একরকম পড়াচ্ছি আর ব্যাচে আরেক রকম পড়াচ্ছি। পার্থক্য খালি একটাই, যে 1 ঘন্টার মধ্যে শেষ হচ্ছে না পুরোটা, আরেকটু ইলাবোরেট করলে ভালো হতো, সেটা আমি ইউটিউবে যেখানে করতে পারছি না সেটাই ইলাবোরেট করে এই জায়গাটা বা পেইড কোর্সটার মধ্যে আমি পড়াতে পারবো। পার্থক্য এইটাই। কিন্তু তুমি ইউটিউবে একরকম দেখলে আর পেইড কোর্সে এসে দেখলে যে না স্যার তো এইভাবে পড়ান না, একদম পড়ানো চেঞ্জ হয়ে গেল, এই জিনিসটা কিন্তু তুমি পাবে না এখানে। যেভাবে পড়িয়ে এসেছি সেইভাবেই পড়িয়ে যাব, ঠিক আছে। নোটস বাংলাতে দিয়ে দেবো, পড়ানোর পর কিভাবে পড়াবো একটু বলে দিই। প্রথমে একটা কোশ্চেনটা কিভাবে আমরা লিখতে হবে, সূচনা কিভাবে লিখতে হয়, সূচনার পরেই কি ডিরেক্ট আমরা অ্যান্সারে ঢুকবো সেটা বলতে হবে, মূল্যায়ন কিভাবে তৈরি করবে তুমি, ঠিক আছে, এবং কোশ্চেনটার মধ্যে কী কী পয়েন্ট হতে পারে সেটার সমস্ত নলেজ নিয়ে ইনস্ট্যান্ট ও কোশ্চেনটাকে বানানো, সেটাই এই ক্লাসটার মধ্যে আমি করাবো। এবং এই জিনিসটা পুরোপুরি পড়ানোর পর আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করব যে এই পয়েন্টটা বলো দেখি তোমরা কি বুঝলে, ওই পয়েন্টটা বলো কি বুঝলে। এইভাবে আমার কিন্তু পড়ানোর পরিকল্পনা রয়েছে এবং এইভাবেই আমি আড্ডা 24/7 বাংলা যে নতুন ব্যাচ WBCS অপশনাল ব্যাচটা যে আসছে 22 তারিখ থেকে, সেখানে সেইভাবেই পড়াবো। ক্লিয়ার? যদি ভরসা থাকে তাহলে অবশ্যই যোগদান করো। এই কোর্সটা পারচেস করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রেখো কোড কিন্তু অবশ্যই ইউজ করো, আমার কোড হচ্ছে Y368 এবং একটা ভালো ডিসকাউন্ট নিয়ে এই কোর্সটার মধ্যে ভর্তি হয়ে যাও। সময় আর দেরি করো না, অলরেডি কিন্তু নোটিফিকেশান বেরোনোরও সময় এসে গেল, আর যদি আমাদের টার্গেট WBCS থাকে তাহলে কিন্তু আর সময় নষ্ট নয়। এই হলো তোমাদের কোশ্চেন। আশা করি যে তোমাদের যে কোশ্চেনগুলো তোমাদের মনে এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করলাম, কারণ একদিন পরেই ক্লাস কিন্তু স্টার্ট করে দিচ্ছি। 22শে নভেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে WBCS অপশনের উপরে ক্লাস। তাই আর কোনো মনে সংশয় না দিয়ে
তোমরা জয়েন করে যাও 22 তারিখ, তাহলে তোমাদের সঙ্গে সবার সঙ্গে লাইভ সেশনে দেখা হচ্ছে। ঠিক আছে, আজকে এইটুক পর্যন্তই। প্রত্যেকের দিন শুভ কাটুক, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের ভবিষ্যতের পথ আরও ভালো উন্নত হোক। ঠিক আছে, উন্নত ভবিষ্যতের দিকে তোমরা এগিয়ে যাও, ভালো সরকারি চাকরি পাও, এই কামনা করেই আজকে ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।